আমরা লাস্ট ক্লাসে এরকম জায়গায় ছিলাম, তিনটা কেস আমরা দেখছিলাম, কেস 1, কেস 2, কেস 3। আমরা বলেছিলাম যে কেস 3 হচ্ছে সবচেয়ে ডিজায়ার্ড কেস, কারণ পার্মানেন্টলি কেস 3 হচ্ছে সবথেকে ডিজায়ার্ড কেস, কারণ পার্মানেন্টলি সে একটা প্যাসিভেশন স্টেট তৈরি করেছে এবং করেকশন রেটটা হচ্ছে মিনিমাম। এটা তারপরে ডিজায়ার্ড কেস হচ্ছে কেস 1, তার করেকশন রেট সব থেকে হাই, বাট সার্টেইন, আমরা জানি করেকশন রেট কোনো চেঞ্জ হবে না। কেস 2 হচ্ছে লিস্ট ডিজায়ার্ড। কেস 2 ক্ষেত্রে দুই ধরনের করেকশন হতে পারে। যদি সেটা অ্যাক্টিভ রিজিয়নে থাকে তাহলে করেকশন রেট হবে এটা, আর যদি সেটা প্যাসিভ রিজিয়নে থাকে তাহলে করেকশন রেট হবে ওই যে মিনিমাম। কিন্তু কেস 2টা খুবই আনসার্টেন। আমি যখন ল্যাবে টেস্ট করব তখন আমি কি হবে, এই করেকশন রেটের ভিত্তিতে আমি টেস্ট করে আমি রিপোর্ট দিব। কিন্তু সেটা যখন কমার্শিয়াল কোনো ইন্ডাস্ট্রিতে যাবে তখন সেখানে আনডেস্ট সিচুয়েশন বিরাজ করে, ফলে তখন করেকশন রেটটা এইটা হয়ে যাবে। তাহলে আমি রিপোর্ট দিলাম এইটার বেসিসে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা এইটার বেসিসে একটা দুর্ঘটনা ঘটিয়ে দেবে। সেই জন্য কেস 2 হচ্ছে সব থেকে আনডিজায়ারেবল, কেস 3 মোস্ট ডিজায়ারেবল, কেস 1 হচ্ছে নেক্সট ডিজায়ারেবল, আর কেস 2 হচ্ছে লিস্ট ডিজায়ারেবল। এই পর্যন্তই আমরা এসেছিলাম। এখন এই যে নসটা, এই নসটা একটা ইম্পর্টেন্ট দেখো, এখানে কেস 3 হচ্ছে মোস্ট ডিজায়ারেবল। কেস 3 কি করেছে, নজটার উপরে চলে গেছে, নোজের উপরে চলে গেছে। তাই নোজের উপরে যে কার্ভটা, এই কার্ভটা কি হাইড্রোজেন রিডাকশন কার্ভ। এই তিনটা কার্ভই হচ্ছে হাইড্রোজেন রিডাকশন কার্ভ। যে কার্ভটা তোমার নোজের উপরে চলে যায় সেই কার্ভটা আমাদের জন্য ডিজায়ারেবল। বাকি দুইটা কার্ভ নোজের নিচে রয়েছে। পজিশন অফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট, এবং ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে এইটা আইসি, আমরা এই কারেন্টটা আইসি। পজিশন অফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট অর নোজ একই কথা, অফ দ্য অ্যানোডিক পোলারাইজেশন কার্ভ ইজ ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, নোজটা ইম্পর্টেন্ট, কারণ বলা হচ্ছে যে স্পন্টেনিয়াস প্যাসিভেশনটা স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে কখন, যখন ক্যাথোডিক রিডাকশন প্রসেস কোনটা, এই যে আমি হাইড্রোজেন রিডাকশন কার্ভটা লিখলাম, ক্লিয়ার্স দ্য টিপ অফ দ্য নোজ অফ দ্য অ্যানোডিক ডিসলিউশন কার্ভ। অ্যানোডিক ডিসলিউশন কার্ভ হচ্ছে এই যে এস কার্ভটা, এই এস কার্ভটা হচ্ছে অ্যানোডিক ডিসলিউশন কার্ভ। এই ক্যাথোডিক রিডাকশন কার্ভ যখন এই অ্যানোডিক ডিসলিউশন কার্ভের এই নচের উপরে চলে গেছে, তখনই আমরা আমাদের ডিজায়ার্ড কেসটা পেয়েছি। এই ছবিতে একটা মাত্র কার্ভ, কেস 3 কথা বলা হচ্ছে, সেটা উপরে চলে গেছে, বাকি দুইটা কার্ভ নিচে দিয়ে গেছে। বাকি দুইটা কার্ভও উপরে দিয়ে যেত যদি কিনা কি হতো, যদি এই নসের পজিশনটা আরো লেফটে শিফট হতো। দেখো, নসের পজিশনটা যদি এরকম হতো তাহলে কার্ভটা যদি এরকম যেত, এরকম যদি হতো অ্যানোডিক ডিসলিউশন কার্ভ, তাহলে তিনটা কার্ভই, এই যে নসটা যদি লেফটে শিফট হয়ে আসতো তাহলে তিনটা কার্ভই কি হতো, নসের উপরে চলে যেত এবং তিনটাই স্পন্টেনিয়াস প্যাসিভেশন হতো, 1, 2, 3। তাহলে স্পন্টেনিয়াস, এবং আমরা তো চাই স্পন্টেনিয়াস প্যাসিভেশন হোক। সো স্পন্টেনিয়াস প্যাসিভেশন becomes easier when the nose shifts to the left. Nose shifts to the left মানে হচ্ছে আইসি বামে
আইসি বামে কমে যাবে এবং ই পটেনশিয়াল বামে শিফট করে যাবে, পটেনশিয়াল খুব একটা কমে না। তো a metal or alloy will more rapidly passivate spontaneous passivate if it has a small IC and EPP values. যদি এটা লেফটে শিফট হয়ে যায় তাহলে আইসি ভ্যালু কম হবে এবং ইপিপি ভ্যালু একটু কম হয়ে যাবে। কারণ সেরকম হলে ওই তিনটা রিডাকশন কার্ভই তোমার পার্মানেন্টলি প্যাসিভেশন হতো এবং তিনটাই মোস্ট ডিজায়ার্ড হতো। তো এইটা সামারিটা হচ্ছে নলেজ অফ অ্যানোডিক ডিসসলিউশন বিহেভিয়ার, মানে কি করলে আমাদের এই আইসি এবং ইপিপি লেফটে চলে যাবে, তার জন্য আমাদের এই নলেজটা দরকার। A knowledge of anodic dissolution behavior of metal and alloy can be used quantitatively to determine its ease of passivation. তাহলে আমাদের ওই নলেজটা যদি থাকে তাহলে আমরা সহজেই প্যাসিভেশনটা করে ফেলতে পারবো। And consequently its ultimate corrosion resistance এবং তাদের ওভারঅল corrosion থেকে আমরা বের করে আনতে পারবো। তাহলে আমাদের এই নলেজ দরকার, ইলেকট্রোকেমিক্যাল বিহেভিয়ার অফ অ্যানোডিক ডিসসলিউশন কার। এই নলেজ গুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে এটাকে বামে সরিয়ে আনা যায় সেই চিন্তা করব, এবং বামে সরিয়ে আনলে আমার অনেক সিচুয়েশনে আমার করেকশন বিহেভিয়ারটা এই মিনিমাম এখানে চলে আসবে, সেই কথাটা এখানে বলা আছে। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে আইসি এবং ইপিপি ভ্যালুকে কমিয়ে আনা, যাতে করে আমরা র্যাপিডলি মেটাল এবং অ্যালয়ের স্পন্টেনিয়াস প্যাসিভেশন করতে পারি। এইটুকু বাকি ছিল লাস্ট ক্লাসে। আমরা এখন নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 10, মডার্ন থিওরি অ্যাপ্লিকেশন। এখানে বলা হচ্ছে প্রেডিক্টিং করেকশন বিহেভিয়ার। করেকশন বিহেভিয়ারকে আমরা প্রেডিক্ট করতে পারি, টেস্ট ছাড়াই প্রেডিক্ট করতে পারি। কি কি প্যারামিটার করেকশন বিহেভিয়ারকে এফেক্ট করে? মেজর প্যারামিটার গুলো হচ্ছে এই, আরো অনেক প্যারামিটার আছে। ইম্পর্ট্যান্ট এবং মেজর প্যারামিটার গুলো হচ্ছে প্রসেস ভেরিয়েবলস, যেগুলোকে বলা হয় অক্সিডাইজার্স, ভেলোসিটি, গ্যালভানিক কাপলিং, অ্যালয় ইভোলিউশন। আমরা একে একে এগুলো আলোচনা করব। ফার্স্ট আমরা আলোচনা করব অক্সিডাইজার। হোয়াট ইজ অক্সিডাইজার? অক্সিডাইজার হচ্ছে মানে অক্সিডাইজিং ইফেক্টকে ইনফ্লুয়েন্স করে এমন কোন স্পেসিস যে সলিউশনের ভিতরে আমরা এখানে চিন্তা করছি যে এরকম একটা বিকারের ভিতরে, ল্যাব টেস্টের মতো একটা বিকারের ভিতরে কোনো সলিউশন আছে, সেখানে একটা মেটাল ডোবানো আছে। এইবার এই সলিউশনের ভিতরে আমি অক্সিডাইজার কনসেন্ট্রেশন বাড়াবো বা কমাবো। যদি অক্সিডাইজার কনসেন্ট্রেশন দেই, অক্সিডাইজার যদি দেই, তাহলে এর ভিতরে অক্সিডাইজিং কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর যদি পানি দেই H2O, তাহলে এর ভিতরে অক্সিডাইজিং কনসেন্ট্রেশন কমে যাবে। অক্সিডাইজার মানে হচ্ছে ওই স্পেসিস যার অক্সিডেশন পসিবিলিটি আছে। অক্সিডেশন পসিবিলিটি মানে করেকশন বাড়িয়ে দেওয়ার পসিবিলিটি আছে। তা একটা যদি নরমাল মেটাল আমরা ইউজ করি, এটা যদি নরমাল মেটাল হয়, নরমাল মেটাল মানে হচ্ছে যেটা অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার শো করে না, মানে কোনো প্যাসিভ ফিল্ম তৈরি করে না। প্যাসিভ ফিল্ম তৈরি করে এই মেটালগুলোর নাম আমি বলেছিলাম, আয়রন, নিকেল, ক্রোমিয়াম, আর একটা কি মনে আছে? অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার, টাইটানিয়াম, রাইট। এইগুলো হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার শো করে। যেগুলো অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার শো করে না, মেটালস আদার দ্যান দিস 4-1, সেখানে যদি অক্সিডাইজিং কনসেন্ট্রেশন বাড়ানো হয় তাহলে তার করেকশন রেট আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হচ্ছে কমন কনসেপ্ট। অক্সিডেশনের কনসেন্ট্রেশন বাড়লে অক্সিডেশন বাড়তে থাকবে, দ্যাট ইজ করেকশন বাড়তে থাকে। কিন্তু যদি যে সমস্ত মেটাল অ্যাক্টিভ প্যাসিভ বিহেভিয়ার শো করে, আয়রন, নিকেল, ক্রোমিয়াম আর টাইটানিয়াম অথবা তাদের অ্যালয়, সেখানে যদি অক্সিডাইজার কনসেন্ট্রেশন বাড়ায় তাহলে ওই এক বাক্যে আগেরটার মতো বলতে পারবো না, তার অক্সিডেশন বাড়তে থাকে। অক্সিডেশন বাড়তেও পারে, কমতেও পারে, ডিপেন্ডিং যে প্যাসিভেশন ফিল্ড তৈরি করছে কি করছে না, করলেও ভেঙে যাচ্ছে কি যাচ্ছে না তার উপরে। তো বলা হচ্ছে যে একটু পিকুলিয়ার আচরণ করে।
সেই পিকুলিয়ার আচরণগুলো আমরা দেখব। প্রথমে আমরা অক্সিডাইজিং এফেক্ট দেখব। অক্সিডাইজিং কনসেন্ট্রেশনটা এখানে 7টা কনসেন্ট্রেশন দেখানো হচ্ছে, 7 ধরনের, 1 2 3 4 5 6 7 7টা, এবং নাম্বার যত বেড়ে যাচ্ছে অক্সিডাইজেশন কনসেন্ট্রেশন তত বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ 7 এর অক্সিডাইজিং কনসেন্ট্রেশন is greater than 6 এর অক্সিডাইজিং কনসেন্ট্রেশন is greater than 5 এর অক্সিডাইজিং কনসেন্ট্রেশন, and so on and so on. যখনই অক্সিডাইজিং কনসেন্ট্রেশন চেঞ্জ করা হয় তখন এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি IO আর রিভার্সিবল পটেনশিয়াল E রিভার্সিবল, এই দুটাই চেঞ্জ হয়, কিন্তু আমি এখানে দেখো 7 ধরনের অক্সিডাইজিং কনসেন্ট্রেশন দেখানো হয়েছে, কিন্তু IO চেঞ্জ করা হয়নি। IO-টাকে একটা ফিক্সড ভ্যালুতে রাখা হয়েছে 7 ধরনের। আমি বলছি যে IO চেঞ্জ হবে, ইরিভার্সিবল চেঞ্জ হবে, কিন্তু IO কে ফিক্সড রাখা হয়েছে। কি চেঞ্জ করা হয়েছে? শুধুমাত্র ইরিভার্সিবল কে চেঞ্জ করা হয়েছে। 1 কনসেন্ট্রেশনের রিভার্সিবল পটেনশিয়াল ER1, ER2, ER3, এবং আস্তে আস্তে 4 ER4, 5 ER5, এটা নোবেল ডিরেকশনের দিকে চলে গেছে, মোর পজিটিভ ডিরেকশনের দিকে চলে গেছে। দুইটাকে যদি একসঙ্গে চেঞ্জ করা হতো, ডিডাকশনটা বা কনক্লুশন ড্রটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। ফর সিম্পলিসিটি একটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, এবং এর কারণে ভুল একটু হয়, যে ভুলটা হয় সেটা মেজর কোনো ভুল না। আমরা কনক্লুশন এটাকেও যদি চেঞ্জ করতাম, যে কনক্লুশনে পৌঁছাতাম এটাকে ফিক্স ধরে একই কনক্লুশনে পৌঁছাবো, শুধু কি এক্সটেন্টটা একটু মানে ভ্যালুটা একটু কম বেশি হবে, কিন্তু কনক্লুশন একই হবে। ফর সিম্পলিসিটি তোমার অক্সিডাইজিং কনসেন্ট্রেশন চেঞ্জের সাথে সাথে আমরা ইরিভার্সিবল কে চেঞ্জ করেছি, কিন্তু এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটির ভ্যালুটাকে ফিক্স রেখেছি। এখানে আমি বুঝাই যে প্রথমে এখানে আর দিয়ে কি বোঝানো হয়েছে? আর দিয়ে বোঝানো হয়েছে রিডাকশন প্রসেসটাকে। এই আর হচ্ছে রিডাকশন প্রসেস। তার মানে এই যে কার্ভগুলো, এই কার্ভ হচ্ছে অক্সিডেশন কার্ভ, এই কার্ভটাকে বলা এস কার্ভ, মানে অক্সিডেশন অফ মেটাল, এস কার্ভ এসছে আগেই বলা হচ্ছে, এবং দেখানো হচ্ছে এম মেটাল থেকে এম আয়ন হচ্ছে, এবং এই পয়েন্টটা কি? এইটা হচ্ছে এম এর রিভার্সিবল পটেনশিয়াল EM, আর এইটা কি IOM, মানে হচ্ছে এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি অফ M। আর উপরের গুলো কি? ভিন্ন ভিন্ন অক্সিডাইজার কনসেন্ট্রেশনের জন্য হাইড্রোজেন রিডাকশন কার্ভ। সো উপরের এই 7টা কার্ভ হচ্ছে রিডাকশন কার্ভ, সেই জন্য রিডাকশন কার্ভ বলে আর বোঝানো হয়েছে। সো এই পটেনশিয়াল গুলো ওই ইরিভার্সিবল রিডাকশন পটেনশিয়াল বলে আর বোঝানো হয়েছে। সো 7টা রিভার্সিবল পটেনশিয়াল, কিন্তু এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি কি এক ধরা আছে। তো ফার্স্টে আমরা যদি কি করি, বাড়াই, অক্সিডাইজার কনসেন্ট্রেশন যদি বাড়াতে থাকি, সো প্রথমে শুরু করলাম সব থেকে কম অক্সিডাইজার কনসেন্ট্রেশন দিয়ে 1, তাহলে 1 এর জন্য রিডাকশন কার্ভ হচ্ছে এইটা, আর অক্সিডেশন কার্ভ হচ্ছে, আমরা অ্যাক্টিভ প্যাসিভ মেটাল দেখছি এইটা, তার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই, সো করেকশন রেট হচ্ছে এই জায়গায় অ্যাক্টিভ রিজিয়ন, একটা বড় করেকশন রেট। এবারে আমরা এখানে অক্সিডাইজার কনসেন্ট্রেশন বাড়াবো, তার মানে পানি দিচ্ছি না, আমরা এইটা করছি আস্তে আস্তে। সো অক্সিডাইজিং এজেন্ট একটু অ্যাড করলাম, অ্যাড করলে কি হবে? সো কার্ভটা উপরে চলে গেল। সো কার্ভটা হচ্ছে এই 2 দেখো দুই জায়গায় মিট করছে, একটা হচ্ছে এই জায়গায় মিট করছে, আর একটা হচ্ছে এই জায়গায় মিট করছে। তা কোন জায়গাটা হবে? এটা হবে না, আমি যখন বাড়াচ্ছি এটা হবে না, হবে এইটা। কেন এটা হবে পরে বলবো, এটা না, এইটা হবে। সো 2 কনসেন্ট্রেশনে আমার করেকশন রেট কি হবে? 1 কনসেন্ট্রেশন থেকে আরো বেড়ে যাবে, অ্যাক্টিভ রিজিয়নে আছে। হোয়াট অ্যাবাউট 3? আমি আর একটু অক্সিডাইজার কনসেন্ট্রেশন বাড়ালাম, বাড়লে কি আমি 3 তে গেলাম। 3 তে ইন্টারসেকশন পয়েন্ট দুইটা, একটা হচ্ছে F আর একটা হচ্ছে C। আর এই পয়েন্টটা আগের দিন আমি বলেছি যে জাস্ট ট্রানজিশন পয়েন্ট, এখানে কোনো সময় দাঁড়াবে না, জাস্ট শিফটিং হয়ে যাবে, টাচ করে চলে যাবে, হয় এদিকে চলে যাবে বা এদিকে চলে যাবে। কিন্তু এখন F এ যাবে না,
আমি অক্সিডেশন কনসেন্ট্রেশন বাড়াবো যখন, তখন সিতে যাবে, সিটা থাকবে। সো কি হবে, কেন এর থাকবে না এটাও পরে বলছি। সো যখন আমি অক্সিডাইজার কনসেন্ট্রেশন 3 তে গেলাম, তখন করেশন রেট সো এই জায়গায় আরো বেড়ে গেল। স্টিল সেটা কি in active region। এইবারে আরো অক্সিডাইজার কনসেন্ট্রেশন আরো এখানে দিচ্ছি, অ্যাড করছি। তাহলে 4 এ গেলাম, 4 এ দুইটা ইন্টারসেকশন পয়েন্ট, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে ডি। ডি হচ্ছে সেই লাস্ট পয়েন্টটা, কেবলমাত্র দেখো টাচ করেছে, কেবলমাত্র টাচ করেছে। সো এখানে সে আর থাকতে পারবে না। এই মানে মানে হাত ছেড়ে দিচ্ছে এরকম একটা জায়গা, ছুটে যাচ্ছে হাত। সো এই জায়গায় সে একেবারে ভেরি ভেরি আনস্টেবল, সেখানে না থেকে সে এখানে চলে যাবে। সো 4 এর তাহলে কি হলো, যখন অক্সিডেশন কনসেন্ট্রেশন 4 এ গেলাম, তখন এটা আনস্টেবল কোনোভাবেই না, একদম হাত ছেড়ে দেওয়ার অবস্থা। সো সে প্যাসিভ রিজিয়নে চলে গেল, এবং 4 এর করেশন রেটটা হচ্ছে এই জায়গায়। সো এই জায়গায়, সো এই হচ্ছে 1 এর করেশন রেট, এই হচ্ছে 2 এর করেশন রেট, এই হচ্ছে 3 এর করেশন রেট, এই হচ্ছে 4 এর করেশন রেট। মানে প্যাসিভ ফিল্ম, স্পন্টেনিয়াস প্যাসিভ ফিল্ম তৈরি করেছে অলরেডি। এইবার 5, 4 আর 5 এর ভিতরে কোনো পার্থক্য নেই, স্টিল দ্য সিস্টেম ইজ ইন দ্য প্যাসিভ রিজিয়ন। সো 5 এর করেশন রেট একই জায়গায়, সো 5 হয়ে যাবে। এইবারে 6 আরো বাড়ালাম, আরো অক্সিডেশন কনসেন্ট্রেশন দিলাম, আরো বাড়ালাম, কি হলো, ট্রান্সপ্যাসিভ রিজিয়নে চলে যাবে। ট্রান্সপ্যাসিভ রিজিয়ন কি বলা হয়েছিল আগের দিনে, যে প্যাসিভ ফিল্মটা ভেঙে যায়। সো করেশন রেট এবার একটু বেড়ে গেল, ট্রান্সপ্যাসিভ রিজিয়নে চলে গেল। সো 6 এর করেশন রেটটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায়। আরো বাড়ালাম, 7 এ গেলাম, 7 এ গেলে কি হলো, ট্রান্সপ্যাসিভ রিজিয়নে আরো করেশন রেট বেড়ে গেল। সো 7 হচ্ছে এই জায়গায়। তাহলে আমি অক্সিডাইজিং কনসেন্ট্রেশন রেট 1, 2, 3, 4, 5, 6, 7 থেকে যখন বাড়াতে থাকলাম, তখন শুরু করলো সে অ্যাক্টিভ রিজিয়ন থেকে, অ্যাক্টিভ থেকে মোর অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ থেকে মোর অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ থেকে এইবার অ্যাক্টিভ জোনটা ছুটে যে লাস্ট এমন একটা কনসেন্ট্রেশন আসলো, এখান থেকে হাত ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সে প্যাসিভ রিজিয়নে গেল। এরপর আরো কিছুক্ষণ প্যাসিভ রিজিয়নে থাকলো, তারপর ট্রান্সপ্যাসিভ রিজিয়নে গেল, ট্রান্সপ্যাসিভ রিজিয়নে আরো করেশন রেট বেড়ে গেল। এটা যখন আমি কি করছি, অক্সিডেশন কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, এইটাকে এখানে সেই কথাটাই বলা হয়েছে। এতক্ষণ আমি যা বুঝলাম, টিপিক্যাল অ্যাক্টিভ প্যাসিভ এম, মেটালটা ইমার্সড আছে, নিমজ্জিত অবস্থায় ইন অ্যান ইলেকট্রোলাইটিক কন্টেইনিং অ্যান্ড অক্সিডাইজিং রিএজেন্ট। আর এই অক্সিডাইজিং রিএজেন্ট গুলো এরকম হতে পারে ফেরিক, কিউপ্রিক, ক্রোমেট, আয়নস। এগুলো সল্ট দেওয়া হয়, সল্ট দিলে ওইগুলো আয়ন হয়ে যায় এবং তার কনসেন্ট্রেশন বেড়ে যায়। প্রথমে আমরা বাড়ানোর ব্যাপারটা চিন্তা করেছি, লেট অ্যামাউন্ট অফ অক্সিডাইজ ইজ বিং ইনক্রিজ, 1 থেকে 7 এ গেছি। এরপরে আমরা 7 থেকে 1 এ আসবো, তখন একটু ভিন্ন সিচুয়েশন হবে, তখন বলবো ডিক্রিজ এর অবস্থানটা আমরা দেখবো। এখন আমরা ইনক্রিজিং এর অবস্থাটা দেখছি। ফর সিম্পলিসিটি যেটা বলা হয়েছে, লেট ECD, এক্সচেঞ্জ কারেন্ট ডেন্সিটি IO রিমেইনস কনস্ট্যান্ট। এটা আমি বলেছি যে IO টাকে আমরা কনস্ট্যান্ট, রিয়েল সিচুয়েশনে এটাও চেঞ্জ হয়, কিন্তু সিম্পলিসিটির জন্য আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। আমরা কি করেছি, অনলি রিভার্সিবল পটেনশিয়াল ER, এটাকে শিফট করেছি ER1 থেকে ER7, শিফট টু পজিটিভ ডিরেকশন উইথ দ্য অ্যাডিশন অফ অক্সিডাইজার। অ্যাডিশন অফ অক্সিডেশনের সঙ্গে আমরা কি করেছি, ER1 থেকে ER7 এ গেছি, এটাকে পজিটিভ ডিরেকশনে শিফট করে গেছি। With the increasing of oxidizer, concentration is represented by the curves 1 to 7. 1 to 7 মানে অক্সিডাইজার কনসেন্ট্রেশন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তারপরে ঘটনা যা ঘটেছে সেগুলো আমি বলেছি। প্রথম যে ঘটনা, মানে এই অ্যাক্টিভ রিজিয়নের ভিতরে ছিল 1, এটা 1, এটা 2, এটা 3। সো একই ট্রেন্ড, 1 2 3 হচ্ছে একই ট্রেন্ড, অ্যাক্টিভ রিজিয়নে সে বেড়ে যাচ্ছে। সেই জন্য কনসেন্ট্রেশন 1 to 3 কে একটা প্যারাতে আনা হয়েছে। মেটাল M acts like a non-passivating metal, কোনো প্যাসিভ ফিল্ম তৈরি করছে না। করেশন রেট ইনক্রিজেস উইথ ইনক্রিজিং অক্সিডাইজার কনসেন্ট্রেশন, অক্সিডাইজার কনসেন্ট্রেশন যত বেড়ে যাচ্ছে করেশন রেট তত বেড়ে যাচ্ছে, এন্ড কন্টিনিউস আপ টু কার্ভ 3 পর্যন্ত। হ্যাঁ, এখানে আমি যদি আরেকটা কার্ভ রাখতাম সেটাও তাই হতো, রাখিনি, এখানে রাখিনি বলে সেটা বলা হচ্ছে না। এখানে কার্ভটা রাখলে সেখন বলতাম আপ টু কার্ভ 4, রাখিনি। এই ট্রেন্ডে যাচ্ছে 1 থেকে 3,
এইবার 4-এ যে ট্রেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মনে রাখবা এইটা হচ্ছে সেই অবস্থানটা যে অবস্থানে কেবল ছেড়ে দিচ্ছে, আর এখানে থাকতে পারছে না। সো সিস্টেম এখন এই ট্রেন থেকে অন্য ট্রেন্ডে চলে যাচ্ছে, সেটাকে সেই জন্য এটাকে আলাদা নিয়ে আসা হয়েছে। কনসেন্ট্রেশন 4, কনসেন্ট্রেশন 4 মানে তার স্টেবল অবস্থান হচ্ছে জি, জি প্যাসিভেশন ফিল্ম তৈরি করছে। র্যাপিড ট্রানজিশন ফ্রম পয়েন্ট বি অ্যাক্টিভ স্টেট টু পয়েন্ট জি প্যাসিভ স্টেটে চলে গেছে, কারণ করেকশন রেট কমে আসছে। এইবারে কি হচ্ছে, ওইটা কন্টিনিউ করছে 5 পর্যন্ত, সেই জন্য 5টাকেও ওই ওই ওর ভিতরে রাখা আছে। সো 4 আর 5 একই হলেও 4-এর ট্রানজিশনটা বোঝাচ্ছে, কিন্তু 5-এর ট্রানজিশনটা না, ও ওই জায়গায় স্টেবল করছে, এই জন্য আবার একটু আলাদা করা হচ্ছে। মেটাল রিমেইনস ইন দ্য প্যাসিভ স্টেট, করেকশন রেট রিমেইনস লো অ্যান্ড কনস্ট্যান্ট। সো এই দুই জায়গার করেকশন রেট একই। এটা হচ্ছে আই 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 প্যাসিভ বলবো, এটা বলবো আই প্যাসিভ, প্যাসিভ জোন একই। 6 and 7 আবার আলাদা, ট্রান্সপ্যাসিভ জোনে চলে গেছে। সো ট্রান্সপ্যাসিভ রিজন ইজ ইন্টারসেক্টেড কোথায়, এই যে আই আর জে, করেকশন রেট আবার বেড়ে যাচ্ছে, ওই দুটোকে এক জায়গায় রাখা হচ্ছে। করেকশন ইনক্রিজেস র্যাপিডলি, আবার র্যাপিডলি বাড়া শুরু হচ্ছে। 6 থেকে 7-এর অনেক করেকশন রেট বেড়ে গেছে, কারণ এটা লগ আই স্কেল অনেক বেড়ে গেছে। সো এইগুলো প্যাটার্ন। সো প্যাটার্ন আমরা এখানে 4টা বলছি। সো এই একটা প্যাটার্ন অ্যাক্টিভ রিজিয়ন, 4টা বললেও 3টাও বলা যায়। এই 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 দুটো হচ্ছে সেকেন্ড প্যাটার্ন প্যাসিভ রিজিয়ন, কিন্তু এটা ট্রানজিশন বলে, এটা একটু আলাদা রাখা হচ্ছে। আর এটা হচ্ছে আরেকটা রিজিয়ন, সো ট্রান্সপ্যাসিভ রিজিয়ন। তো যখন বাড়াচ্ছি তখন তাহলে করেকশন রেটটা এইভাবে আসছে, করেকশন রেট প্রথমে বেড়ে যায়, তারপর কমে যায়, তারপর আবার বেড়ে যায়। এইবারে আমরা দেখব ইফেক্ট অফ রিডাকশন। আমরা 7 থেকে শুরু করব, 7-এর কনসেন্ট্রেশনে আছি, তার মানে আমরা এখন কি আছি, আমরা এই এরকম একটা বিকার আছে, বিকারের ভিতরে সেই সলিউশন আছে, আর আমার সেই মেটালটা আছে। মেটালটা কি, ডেফিনেটলি ওই 4টার ভিতরে যে কোনো একটা, ধরে নিলাম আয়রন আছে। হ্যাঁ, এইবার আমরা কি রিডাকশন অফ অক্সিডাইজ কনসেন্ট্রেশন, তার মানে এখন আমরা কি এর ভিতরে দিব, আস্তে আস্তে কি দিব, এনিবডি? ডিঅক্সিডাইজার। হ্যাঁ, ডিঅক্সিডাইজার। সেটা কি, আমরা যদি মানে অক্সিডাইজার কনসেন্ট্রেশনকে লাইট করতে চাই, পানি দিলে হয়ে গেল, তাই না? সো পানি দিলে হয়ে গেল, কনসেন্ট্রেশনটা কমে যাবে। তাহলে আবার সেই কথা বলছি, assume a metal M is immersed in an electrolyte containing oxidizer R at concentration 7. শুরু করেছি 7 কনসেন্ট্রেশন। সো 7 কনসেন্ট্রেশন দিয়ে শুরু করেছি, তাহলে মেটালটা কোন জায়গায় আছে, 7 কনসেন্ট্রেশন মানে এই জায়গায় আছে। সো করেকশন রেট এই জায়গায় আছে, এটা আছে আগে। সো মেটাল ইজ কোডেড ইন দ্য ট্রান্সপ্যাসিভ রিজিয়ন এট পয়েন্ট জে, যেতে আছে। এইবার আমরা শুরু কমাবো, কমাতে কমাতে এবার পানি দিচ্ছি আর একটু 6 আসছি। স্টিল করেকশন রেট ইন দ্য ট্রান্সপ্যাসিভ রিজিয়ন, কিন্তু করেকশন রেট কমে গেছে। সো কি হচ্ছে, করেকশন রেট উইল বি ডিক্রিজ ফ্রম পয়েন্ট জে টু আই, জে থেকে আই এ চলে আসছে। 6 এসছি আমরা, 6 থেকে তাহলে এবার 5-এ আসবো। ফার্দার রিডাকশন ইন কনসেন্ট্রেশন, আরো পানি দেবো, will cause the system to shift into passive region following points H, G and F. তার মানে আমরা গ্রাজুয়ালি যদি কমাতে থাকি, এবার আই থেকে এইচ আসলো, প্যাসিভ রিজিয়নে চলে আসলো, মিনিমাম করেকশন রেট। এবার কি হয়, এইবারে জিতে আসবে, জিতে আসবে। আগের বারে শিফটিংটা হয়েছিল ডি থেকে জিতে চলে গেছিল, সি ডি জি। আর এবারে যেহেতু সেখানে প্যাসিভ ফিল্ম আমরা শুরু করেছি, প্যাসিভ ফিল্ম দিয়ে, মানে এখানে প্যাসিভ ফিল্ম তৈরি হয়ে যাচ্ছে। প্যাসিভ ফিল্ম তৈরি হয়ে গেলে প্যাসিভ ফিল্ম ভাঙাটা একটু ডিফিকাল্ট। সো জি থেকে আগের বারে যেমন ডি থেকে জিতে চলে আসছিল, এখন জি থেকে ডিতে যাবে না, কারণ প্যাসিভ ফিল্ম আছে। সো যে অবস্থানে আছে সেই অবস্থানটা ধরে রাখার চেষ্টা করবে, একেবারে শেষ সময় পর্যন্ত ধরে রাখবে। আগে আমি একটু আগে বলেছিলাম, পরে বলবো, এইটা আগে বলে নেই। সো প্যাসিভ ফিল্ম আছে, সো জিতে প্যাসিভ ফিল্ম থাকবে, সে ডিতে যাবে না। আমি আরো কমালাম, 3-এ আসলাম, প্যাসিভ ফিল্ম থাকবে, সে এখান থেকে শিফট করে সিতে যাবে না, কারণ এটা দুটো অবস্থায় থাকতে পারে। কিন্তু যেহেতু অলরেডি প্যাসিভ ফিল্ম আছে, খুব যদি আমি ভিগরাস চেক না করি তাহলে সে যাবে না। এইবারে কি হবে, সে আবার ইতে আসবে। ই হচ্ছে ওই ডি পয়েন্টের মতো, সেই লাস্ট সেই অবস্থান যেখানে সে আর ধরে রাখতে পারেনি। কি জন্য ধরে রাখতে পারেনি, ওই শেকিং এর কারণে, কনসেন্ট্রেশনের কারণে।
এখানে দুই কনসেন্ট্রেশনটা এরকম একটা কনসেন্ট্রেশন, অক্সিডেশন কনসেন্ট্রেশন, যে কারণে সে আর প্যাসিভ কোনোভাবে ধরে রাখতে পারছে না, প্যাসিভটা ভেঙে যাচ্ছে। সো ই থেকে সে চলে আসবে বি তে। তার মানে পাথটা এখন হচ্ছে জে থেকে আই থেকে এইচ থেকে জি থেকে ডি না, জি থেকে এফ থেকে ই। মানে ওর অবস্থানটা, প্রাইমারি অবস্থানটা সে ধরে রাখার চেষ্টা করবে শেষ পর্যন্ত। প্রাইমারি অবস্থা কি, প্যাসিভ তৈরি হয়ে আছে ই, এইটাই সেই শেষ কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনে আর সে ধরে রাখতে পারছে না, ফলে ইতে থাকবে না, ইতে না থেকে সাথে সাথে বিতে শিফট করে যাবে। বিতে চলে আসলো, এবার আরো কমিয়ে এতে আসলাম, সব বি থেকে এতে চলে আসবে। সো অক্সি এখানে বলা হচ্ছে যে further reduction in concentration will cause the system to shift into passive region following points A, G and F. Following point A, G and F. So এই পর্যন্ত সে প্যাসিভ থাকবে, ইতে যে আর থাকবে না। অক্সিডাইজার কনসেন্ট্রেশন রিডিউস টু কার্ভ 2, যখন এই কার্ভ 2 তে নিয়ে যাব, ট্রানজিশন ফ্রম ই টু বি, ই থেকে বি তে সে ট্রানজিশন হয়ে যাবে। যেমন ওখানে কি ছিল, সে অ্যাক্টিভ রিজন ধরে রাখার সর্বশেষ চেষ্টা করেছে, এখানে যে এমন একটা কনসেন্ট্রেশন দেওয়া হয়েছে যে আর ধরে রাখার কোনো উপায় নেই, সে শিফট করে গেছে, যতক্ষণ পেরেছে সে ধরে রেখেছে, এরপর শিফট করেছে। ঠিক এমনি নামার সময় যেহেতু প্যাসিভ ফিল্ম তৈরি হচ্ছে এখানে আগে, অর্থাৎ প্যাসিভ ফিল্ম ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে, এবং এমন একটা কনসেন্ট্রেশন 2 এসে গেছে যে আর ধরে রাখা কোনোভাবে সম্ভব হচ্ছে, ছেড়ে দেবে। So transition from E to B occurs, constant rate will be at a rapid rate. So transition E থেকে B তে শিফট করে চলে যাবে। So আমার অ্যাক্টিভ রিজনে ঢুকে পড়লো, and concentration further decrease from 2 to 1, corrosion will decrease from point B to A. তাহলে এই কাপটাকে যদি আমি বলি, আমরা বাড়ানোর সময় আমাদের পথটা হচ্ছে A, B, C, D, D টাচ করবে, করে G, H, I, J আমরা বাড়াচ্ছি যখন তখনই, আর কমাচ্ছি যখন 7 থেকে 1, তখন তার পার্টটা হচ্ছে জে, আই, এইচ, জি, এফ, ই কে টাচ করে থাকবে না, ই কে টাচ করে বিতে, তারপর কিউ। বোঝা গেছে এখন পর্যন্ত? বাড়ানোর সময় পার্টটা কি, কমানোর সময় পার্টটা কি? জি স্যার। হ্যাঁ, বাড়ানোর সময় সে তার ইনিশিয়াল অবস্থা অ্যাক্টিভটাকে শেষ পর্যন্ত ধরে রাখবে যতক্ষণ পারে, আর কমানোর সময় তার এই যে এই অবস্থা, এখানে কি প্যাসিভ রিজন, সে শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবে প্যাসিভ রিজনটা। এই যে এই যাওয়া মানে বাড়ানো এবং কমানো, এই দুটোকে যদি আমরা অন্য আর একটা কার্ভ দিয়ে প্লট করি, আগের কার্ভটাই দেখানো হচ্ছে, এইদিকে আছে করেকশন রেট, আর বাড়ানো এইদিকে ইরিভার্সিবল আছে। ইরিভার্সিবল না দিয়ে আমি এবার একটা কার্ভ প্লট করব, সে কার্ভটা হবে করেকশন রেট ভার্সেস অক্সিডেশন, অক্সিডাইজার কনসেন্ট্রেশন। অক্সিডাইজার কনসেন্ট্রেশনটা এক্স অ্যাক্সিসে দেওয়া আছে, দেখো 7টা অক্সিডাইজার কনসেন্ট্রেশন, 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত গেছে, 8 এখানে লেখা আছে একটা। আর এইদিকে যে লক করেকশন রেট, সেটা ওয়াই অ্যাক্সিসে নেওয়া আছে, লক করেকশন রেট। তাহলে বাড়ানোর সময় কি হচ্ছিল, বাড়ানোর সময় পথটা ছিল এ, বি, সি, এটা হচ্ছে ট্রেন্ডটা ছিল, বেড়ে যাচ্ছে। করেকশন অক্সিডাইজার কনসেন্ট্রেশন 1 2 3, অক্সিডাইজার কনসেন্ট্রেশন 1 এ, করেকশন হচ্ছে এ মানে হচ্ছে এই। অক্সিডাইজার কনসেন্ট্রেশন 2 তে করেকশন কত, বি, মানে আরো বেড়ে গেল। 2 তে গেলাম, এই যে 2 তে গেলাম, করেকশন রেট বেড়ে গেল, দেখো ওয়াই অ্যাক্সিস বেড়ে যাচ্ছে করেকশন রেট। তারপরে 3 তে গেলাম, বেড়ে গেল, 3 তে গেলাম, বেড়ে গেল। সো অক্সিডাইজার কনসেন্ট্রেশন রেট বাড়াচ্ছি, করেকশন রেট সি পর্যন্ত বেড়ে গেল। এইবারে 4 এ গেলাম, মানে কি হলো, 4 এ অক্সিডাইজার কনসেন্ট্রেশন রেট 3 থেকে বেশি নিয়ে গেলাম। সে কি করছে, সে ডি কে টাচ করে জিতে যাচ্ছে, ডি কে টাচ করে যেতে যাচ্ছে। সো ডি কিন্তু আরেকটা হায়ার করেকশন রেট সি থেকে, সো সি থেকে হায়ার করেকশন রেটে যাচ্ছে, বাট এখানে থাকবে না সে। সো ডি ইজ আনস্টেবল, ওই পাথ শুরু, এটা একটা পাথ। সো সি থেকে সে ঘুরে এখানে হাই করে নিচে নেমে যাবে। এই করেকশন রেট, এই করেকশন রেটটা কি, এই করেকশন রেটটা এখানে ওয়াই স্কেলে এতটুকু, এইটুকু মানে এই কার্ভে এতটুকু। বোঝা গেছে? এই কার্ভে যদি আসি, এই কার্ভে যদি আসি, এইটা
আর এই কার্ভে যদি আসি সেখানে এইটা। সো ডি তে সে কোনো সময় থাকবে না, কিন্তু ডি সে এখান সি থেকে এখানে আসবে না, সি থেকে ডি তে উঠে তারপর ধাপাস করে নেমে যাবে। সো আমি অক্সিডাইজার কনসেন্ট্রেশন বাড়াচ্ছি 1 2 3। সো আমি যদি 3 তে যে দাঁড়িয়ে থাকতাম তাহলে সে সি তে দাঁড়িয়ে থাকতো, কিন্তু 4 এ যে যদি আমি দাঁড়িয়ে থাকি কিন্তু ডি সে দাঁড়িয়ে থাকবে না, সে কমে আসবে, এখানে আসবে। এরপরে 4 থেকে 5 এ যাচ্ছি, আরো বাড়াচ্ছি, 4 থেকে 5 এ গেলে সে জি থেকে এইচ এ যাচ্ছে, সেম করেশন রেট। জি থেকে সো এটা হরিজন্টাল লাইন আছে, আর করেশন রেট থেকে ওয়াই এক্সিস এ নিয়ে গেছি, সো হরিজন্টাল লাইন। এবার 5 থেকে 6 করেশন রেট আবার বেড়ে যাচ্ছে, 5 থেকে 6 ট্রান্সভার্সিভ রিজন, সে করেশন রেট বেড়ে গেল, আবার উপর দিকে কটা শুরু হচ্ছে, 6 থেকে 7 আরো বেড়ে গেল। জি, সো যখন ইনক্রিজিং হচ্ছে তখন তার পাথ হচ্ছে এ বি সি, ডি কে টাচ করে জি, তারপরে এইচ আই জে। ডিটা আনস্টেবল, ডি টাচ করবে কিন্তু ডিতে থাকবে না। আমি 4 এ দাঁড়িয়ে থাকলে সে জিতে আসতে হবে, কিন্তু 3 এ দাঁড়িয়ে থাকলে সে এফ সি তে যেতে হবে। সো ডিউরিং ইনক্রিজিং অক্সিজেন কনসেন্ট্রেশন দ্য পাথ ইজ এ বি সি ডি জি এইচ আই জে। এখানে ডি কে বলা হচ্ছে আনস্টেবল। এবার আমি যদি কমিয়ে আনি, 7 থেকে কমিয়ে আনি, তাহলে কি হবে? 7 এ হচ্ছে এই জায়গা, আর 6 হচ্ছে এই জায়গা, 5 এ হচ্ছে এইচ, 4 এ হচ্ছে জি, 3 এ কোন জায়গায় হবে? জির পরে কি সে এইদিকে উঠবে? জি এর পরে কি এইদিকে উঠবে? না স্যার। সে কোন দিকে যাবে? লেফট দিকে যাবে। হ্যাঁ, ফেরার পথে সে জি, হ্যাঁ, যাওয়ার পথে বাড়ানোর সময় সে এই পথে এসেছিল, এই পথে এসেছিল, ডি থেকে জিতে ধাপাস করে নেমে গেছিল। কিন্তু যখন আমি কমাবো সে এই উল্টা এই পথে যাবে না, রিভার্সিবল প্রসেস না। সে কি করবে? জিতে আসার পরে 4 থেকে যখন 3 এ আনবো, 4 থেকে যখন 3 এ আনবো, 4 থেকে যখন 3 এ আনবো, জি থেকে এফ এ আসছে, জি আর এফ এর করেশন রেট 1, সো সে এই পথে যাবে, এই পথে যাবে, ঠিক আছে? সো ওই একই করেশন রেট থাকবে। তারপরে 3 থেকে যখন 2 আনবো, এফ না 2 হচ্ছে ই, 2 হচ্ছে ই, ই হচ্ছে সেই লাস্ট পয়েন্ট, সো সে এই পথে আসবে। সো 2 এ যদি আমি দাঁড়িয়ে থাকি সে আসবে এই দিক দিয়ে, এসে ইকে টাচ করবে। ইতে কি থাকতে পারবে? আমি 2 এ দাঁড়িয়ে আছি, 2 কনসেন্ট্রেশনে, তাহলে কি ইতে থাকবে নাকি? না স্যার, আনস্টেবল। কোথায় কোথায় যাবে? বিতে চলে বিতে যাবে। চলে যাবে। হ্যাঁ, ধাপাস করে সে র্যাপিডলি ইনক্রিজ করে সে বিতে চলে যাবে, কিন্তু এটা টাচ এফ থেকে বিতে যাবে না, এটা টাচ করে বিতে যাবে। সো ই হচ্ছে আনস্টেবল, ইকে টাচ করে সে বিতে চলে যাবে। এবার বিতে চলে আসলো, বিতে চলে আসার পরে আবার আমি অক্সিজেন কনসেন্ট্রেশন কমালাম, সে কনসেন্ট্রেশন এই করেশন রেট আবার কমবে। So during decreasing oxygen concentration, the path is JIH, বাড়ানোর সময় ছিল এই, তারপর এই, তারপর এই। এবার কমানোর সময় এটা ঠিক আছে, রিভার্সিবল এই লাইনটা, এটুকু রিভার্সিবল ঠিক আছে, কিন্তু উপর দিকে না উঠে সেই দিকে যাবে, এইদিকে যে সেই দিকে উঠে আসবে, উঠে এসে আবার এটুকু রিভার্সিবল। JIH, G, জি এর পরে এফ, তারপর ই হচ্ছে আনস্টেবল, তারপরে বি, তারপরে আর ওখানে এটা ডিটা ছিল আনস্টেবল। এখন এই যে কার্ভটা ড্র করা হলো, এই কার্ভটা দেখে কোনো কার্ভের কথা তোমাদের মনে পড়ে? অন্য কোথাও এরকম একটা কার্ভ মনে না পড়লে একটু হিন্টস দেই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এরকম কোন কার্ভ দেখেছো? ওই সাইন কার্ভ, সাইন ঠিক আছে, ওই এসি কার্ভ হলে আর কি। কি সাইন কার্ভ? তো এরকম কার্ভ, সাইন কার্ভ তো এসি যখন সার্কিট রাখতাম ওটার যখন ওই মানে এরকম একটা কার্ভ দেখেছো? হিস্টেরেসিস লুপ, এটা হচ্ছে সে একটা হিস্টেরেসিস লুপ তৈরি করেছে, এরকমই একটা কার্ভ। যে এই দেখো, সে শুরু করে এখান থেকে, আসে এইভাবে আর যায় এইভাবে, যাওয়া আর আসার পর দুটো ভিন্ন, এখানেও যাওয়া আর আসার পর দুটো ভিন্ন হিস্টেরেসিস লুপ। সো বোথ দ্য পার্টস রেজাল্ট এ হিস্টেরেসিস, একটা হিস্টেরেসিস লুপ তৈরি করছে। এই হিস্টেরেসিস লুপটার কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে দেখো,
আমি প্রথমে বাড়ানোর কথা চিন্তা করি। আমি যখন বাড়াচ্ছি কিভাবে? এটা দিয়ে অক্সিডাইজিং কনসেন্ট্রেশন বাড়িয়ে, ইনক্রিজিং অক্সিজেন কনসেন্ট্রেশন। তখন প্রথমে তো এটা প্যাসিভ অবস্থা নেই, তাই না? আমি যখন বাড়াচ্ছি তখন কি আমি শুরু করেছি 1 থেকে, তাই না? একে কি প্যাসিভ অবস্থায় আছে? নেই। তাহলে প্যাসিভ হতে যে কোন কনসেন্ট্রেশনে আমার যাওয়া লাগবে? প্যাসিভ করতে যে আমি বাড়াতে যাব, এটাকে প্যাসিভ ফিল্ম, এর উপর একটা প্যাসিভ ফিল্ম তৈরি করতে গেলে কোন কনসেন্ট্রেশন আমার যাওয়া লাগছে বাড়ানোর সময়? বলো তোমরা, এই কার থেকে বলো কোন কনসেন্ট্রেশনে? 1 2 3 4 5 6 7 মিনিমাম কোন কনসেন্ট্রেশনে যাওয়া লাগবে? 4 4 যাওয়া লাগবে। সো মিনিমাম হচ্ছে 4 কনসেন্ট্রেশন, 4 লাগবে ফর প্যাসিভ ফিল্ম। এইবারে যদি আমি 7 থেকে আসি, 7 থেকে কি ওয়াটার অ্যাড করে, তাহলে প্যাসিভ ফিল্ম তৈরি হবে। এবার আমি প্যাসিভ ফিল্ম ধরে রাখতে চাই, মিনিমাম কোন কনসেন্ট্রেশন আমি প্যাসিভ ফিল্ম ধরে রাখতে পারবো? মিনিমাম কোন কনসেন্ট্রেশন আমি প্যাসিভ ফিল্ম ধরে রাখতে পারবো? ধরে রাখতে পারবো 3 এ, কিন্তু 3 এ ধরে রাখতে পারবো, হ্যাঁ। 2 এ ধরে রাখতে পারবো না। ইভেন এখানে আরেকটা কাজ দিলে আমরা সেটাতেও ধরে রাখতে পারবো, পারতাম না, কিন্তু আমরা দেইনি। আমরা যা দিয়েছি সেই কাজ অনুযায়ী, যে দিয়েছি যে সেই কাজ অনুযায়ী আমরা প্যাসিভ বাড়ানোর সময় মিনিমাম কনসেন্ট্রেশন আমাকে 4 দিতে হবে, তাই না? তাহলে আমি প্যাসিভ ফিল্ম পাবো। আর কমিয়ে যখন আসবো তখন প্যাসিভ ফিল্ম তৈরি হবে। ওইটাকে ধরে রাখার জন্য মিনিমাম কনসেন্ট্রেশন কত লাগবে? 3 কনসেন্ট্রেশন 3। তাহলে এই কনসেন্ট্রেশন 4 আর কনসেন্ট্রেশন 3, এইটার দুটার ভিতর কনসেন্ট্রেশন বেশি কোনটা? 4 ডেফিনেটলি বেশি, তাই না? এই 4, তার মানে প্যাসিভেশন 4 হচ্ছে, 4টা লাগবে তখন যখন আমি প্যাসিভ ফিল্ম তৈরি করব। নিচ থেকে যাওয়া মানে আমি প্যাসিভ ফিল্ম তৈরি করছি, আর উপর থেকে আসা মানে প্যাসিভ ফিল্ম তৈরি সে হচ্ছে, আমি এবার ধরে রাখবো, মেইনটেইন করবো। তাহলে মেইনটেইন করার জন্য আমার মিনিমাম কনসেন্ট্রেশন লাগে 3, আর নতুন তৈরি করার জন্য আমার মিনিমাম কনসেন্ট্রেশন লাগে 4। সো নতুন তৈরি করার জন্য কনসেন্ট্রেশনের পরিমাণটা বেশি, সেই কথাটা এখানে বলা আছে। হিস্টেরিসিস ইন্ডিকেটস, মানে এই হিস্টেরিসিস ইন্ডিকেটস এই যে 4 এ আমি প্যাসিভ ফিল্ম পাচ্ছি, indicates that required amount of oxidizer concentration to cause passivation. Passivation তৈরি করার জন্য যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 4, এটা বেশি than that required to maintain passivity ধরে রাখার জন্য মানে কমিয়ে আসার সময় সেটা আমি 3 ধরে রাখতে পারবো। এটা হচ্ছে maintain passivity 3। So conclusion হচ্ছে hysteresis indicate that required amount of oxidizer concentration to cause passivation is greater than that required to maintain passivity. Clear হচ্ছে? কোশ্চেন এইটাই তুলে দেওয়া হয় অনেক সময়, এইটাই তুলে দিয়ে বলা হয় explain with necessary diagrams, figures, etc. তাহলে তোমাকে ওই এখন যা বললাম আজকের লেকচারে, এই চ্যাপ্টারে সেই শুরু থেকেই 7টা কনসেন্ট্রেশন নিবা, তারপর প্রথমে বাড়ানোর সময় কি হচ্ছে, তারপর কমানোর সময় কি হচ্ছে, এবং পরে এই কার্ভটা ড্র করবা। এটা তো ড্র করা আছে, এই কার্ভটা ড্র করে তারপরে এই কনক্লুশনটা আসবে। হেন্স প্রুফ। এই হচ্ছে আমাদের যে জানলাম যে কি হচ্ছে কজ প্যাসিভেশনের জন্য causing passivation requires a higher concentration of oxygen concentration than that required to maintain passivation. হ্যাঁ, এখানে আমার একটা কথা আছে যে লোয়ার কনসেন্ট্রেশন ক্যান মেইনটেইন প্যাসিভ স্টেট, ঠিক আছে, কিন্তু যে 3 আমি রাখলাম, এই যে 3 মেইনটেইন প্যাসিভ করছি। হ্যাঁ, এখানে সব অবস্থাগুলো ল্যাবের অবস্থা বোঝানো হয়েছে, মানে শেকিং নাই, কিন্তু 3 রেখে আমি যদি ভাইব্রেটলি শেক করি তাহলে কি হবে, এই প্যাসিভ কিন্তু ভেঙে যাবে। তাই বলা হচ্ছে although lower concentration can maintain passive state, surface damage may produce a transition from passive to active state. So 3 যদিও আমরা মেইনটেইন করতে পারছি, কিন্তু যদি আমরা খুব ভিগারাস শেক করি কমার্শিয়াল একটা ইন্ডাস্ট্রিতে, তাহলে সে ভেঙে যে সে প্যাসিভ স্টেটে চলে আসতে হবে, সেটা বলা হচ্ছে। এবং তখন কি হবে, এই প্যাসিভটা ভেঙে যাবে, এই প্যাসিভ এটা ভেঙে যাবে, এটা থাকবে না, ভেঙে গেলে সে আবার অ্যাক্টিভ জোনে চলে আসবে। হ্যাঁ, এবং এই সারফেস ড্যামেজটা
কি পরিমাণ হবে সেটা হচ্ছে এই এরিয়া দিয়ে বোঝানো হয়। এই হিস্টেরিসিস লুপ, এই হিস্টেরিসিস লুপটা যদি এরকম হয়, এরকম হয়, যদি এরকম একটা হয় তাহলে সারফেস ড্যামেজটা কম, মানে ভেরি থিন ফিল্ম হচ্ছে। এরকম হওয়া মানে অনেক বেশি, মানে এই এরিয়ার অ্যামাউন্টটা হচ্ছে সারফেস ড্যামেজের অ্যামাউন্ট। এটা আবার আরো অনেক বড় হতে পারে, অনেক অনেক বড় হতে পারে। হ্যাঁ, সরি, এটা আরো নিচে আসবে, নিচে এসে এরকম আরো অনেক বড় হতে পারে। সো অনেক বড় হতে পারে। সো বড় হলে এরিয়া যত বড় হবে সারফেস ড্যামেজটা তত বড় হবে। কতটুকু সারফেস জুড়ে এই করশনটা হয়েছে ওটা বুঝাইতেছে এরকম? রাইট, মানে এই যদি ফিল্ম, এই ফিল্মটার তোমার ইয়ে কত, থিকনেস কত, যত থিকনেস বেশি হবে তত তোমার যখন ওই ফিল্মটা ভেঙে যাবে তত বেশি ম্যাটেরিয়াল রিমুভ হয়ে গেল। সো এটা ইন্ডিকেট করে ফিল্মের থিকনেস। ফিল্মের থিকনেস মানে আবার সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল ড্যামেজ, সারফেস ড্যামেজ, ভেঙে যাওয়া মানে পুরো ফিল্মটাই ভেঙে গেল। সো দিস ওয়ান ইজ স্কেল। স্কেল মানে হচ্ছে কি, এটা ওই যেমন ক্রোমিয়াম যদি হয় Cr2O3, ক্রোমিয়াম অক্সাইড, পার্মানেন্ট ক্রোমিয়াম অক্সাইড, স্কেল। সো সারফেস ড্যামেজ হবে এবং এই এরিয়াটাই সেই সারফেস ড্যামেজ ইন্ডিকেট করে। সো আমরা যেটা এখানে মূল কথা, যে যদি আমরা মেইনটেইনের সময় লোয়ার কনসেন্ট্রেশন দরকার, কিন্তু সেখানে একটা রিস্ক আছে, সেটা বলা হচ্ছে সারফেস ড্যামেজ মে প্রোডিউস ট্রানজিশন ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ স্টেট। কিন্তু 4 এ গেলে কোনো রিস্ক নাই, তো মনে রাখতে হবে। পার্মানেন্ট হয়ে গেছে না 4 বাচ্চা থাকলে? হ্যাঁ, 4 বাচ্চা থাকলে তো পার্মানেন্ট হয়ে গেছে তাহলে। পার্মানেন্ট হয়ে গেছে, স্যার মোস্ট সেফ জোন। যখন মোস্ট সেফ জোন হলো, আমরা কনক্লুশনটা হচ্ছে এরকম, মেইনটেইন প্যাসিভেশনের সময় তোমার কনসেন্ট্রেশন কম দরকার, যদিও আবার ফাইনালি আবার একটা বলা হচ্ছে, কিন্তু সেটা আবার কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ প্যাসিভ থেকে অ্যাক্টিভে চলে যেতে পারে। কিন্তু 4 এ গেলে সাবধানে হ্যান্ডেলিং করার কোনো দরকার নেই, এটা মোস্ট সেফ জোন। সো এই পর্যন্তই। এরপরে আমরা ভেলোসে আমরা ওই যে প্রথমেই 4টা প্রসেস ভেরিয়েবল দেখেছিলাম, অক্সিডাইজার ভেরিয়েবল, সেটা আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে আগামীকালকে আমরা ভেলোসিটি ইফেক্ট করব। Roll number 1. Yes, sir. 2. Galib. Yes, sir. 3. Yes, sir. 4. Yes, sir. 5. Yes sir. 6. Yes, sir. 7. Yes, sir. 8. Yes sir. 9. Yes sir. 10. Yes, sir. 11. Yes, sir. 12. Jim. Mutasim. Al-Muid Jim. 12. 13. Yes, sir. 14. Yes, sir. 15. Yes, sir. 16. Yes sir. 17. Yes sir. 19. Yes, sir. 20. Yes, sir. 21. Yes sir. 22. Yes, sir. 23. 24. Yes sir. 25. Yes, sir. 26. Yes, sir. 27. Yes, sir. 28. Asifur Rahman. Sir 28 আছে sir. Acha. 29. Yes, sir. 30. Yes, sir. 31. Yes sir. 32. Yes, sir. 33. Yes, sir. 34. Yes, sir. 35. Yes sir. 36. 37. Yes sir. 38. Yes, sir. 39. Yes sir. 40. Yes, sir. 41. Yes, sir. 42. Yes, sir. 43. Najia. 43. 44. Yes, sir. 45. 45 Ismail Hussain. 46. Yes sir. 47. Yes, sir. 48. Yes, sir. 49. Yes, sir. 50. Yes sir. 50 Atik Shah acho? Sir roll 12 আছে। আচ্ছা, আর পরে শেষ করে নিয়ে আগে Sir, roll তো 50 শেষ আছে, করে sir. নি, এখনো শেষ হয়নি। 12 সিরিজ রোল নাম্বার 19। Yes sir.
15 series roll number 22. Yes, sir. Okay. শেষ হয়েছে, এবার বলি রোল 12 আছো? Yes, sir. ওকে। এর পরের অ্যাবসেন্ট হচ্ছে রোল 43 নাদিয়া জেসমিন আছো? অ্যাবসেন্ট। 45 ইসমাইল হোসেন আছো? নেই। অ্যাবসেন্ট দুইজনা, 43 এবং ইসমাইল হোসেন, এই দুইজন অ্যাবসেন্ট আর সবাই প্রেজেন্ট। স্যার হ্যাঁ বলো। আজকে সিটির একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ইন্টারফেস বিটুইন আ প্রেস ফিল্টেড বল বিয়ারিং রেস, মানে 4 নম্বর কোশ্চেন যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকচুয়ালি স্যার আমরা ফিটিং করেশনে পড়ছিলাম, বাট অ্যানসারে হচ্ছে ক্যাভিটেশন ড্যামেজ দেওয়া ছিল আর কি। অ্যানসারে ক্যাভিটেশন ড্যামেজ কি দেয়া আছে? তুমি ফিটিং কারেকশন দেয়া নাই? না স্যার, কারেক্ট আনসারটা ভুল নিয়েছে। মানে যেটা কারেক্ট অ্যানসার সেটা নাই? না স্যার, ফিটিং করেশন দিলে আর কি আছে, কিন্তু আনসার অপশনটা ইনকারেক্ট দেখাচ্ছে। ফিটিং দিলে ইনকারেক্ট দেখাচ্ছে। স্যার ফ্রেটিংটাই তো কারেক্ট আনসার, তাই না? আচ্ছা আমি চেক করে দেখবো কোনো ভুল, আর যদি কোশ্চেনে কোনো ভুল থাকে তাহলে ওটা সংশোধন করে নেব, ঠিক আছে? আমার জানা থাকলো এটা। হ্যাঁ স্যার 14 নাম্বারটা 14 নাম্বার একটু ডিসকাস করে দিতে হবে। বলো 14 নম্বরটা কি কি ছিল? আমার মনে নাই, During- অনেক আগে। ডিউরিং ক্যাথোডিক রিঅ্যাকশন, হ্যাঁ। এটা হচ্ছে এ অপশন ছিল হচ্ছে অ্যাক্টিভেশন পোলারাইজেশন ডোমিনেটস, বি তে হচ্ছে কনসেন্ট্রেশন পোলারাইজেশন ডোমিনেটস, সি তে স্যার বোথ ছিল, আর ডি তে হচ্ছে ওভার ভোল্টেজের একটা ছিল আর কি। হ্যাঁ স্যার এটা কোনটা হবে? আবার কোশ্চেনটা আবার বলো। ডিউরিং ক্যাথোডিক রিঅ্যাকশন, আচ্ছা ক্যাথোডিক রিঅ্যাকশনের সময় রিডাকশন মানে স্যার কখন কোনটা ডমিনেট করে স্যার? কনসেন্ট্রেশন পোলারাইজেশন ডমিনেট করে ক্যাথোডিক রিডাকশনের সময়। স্যার এইটা তো দুইটা ক্ষেত্রে না, মানে যখন হচ্ছে রিঅ্যাকশন রেট লো তখন হচ্ছে অ্যাক্টিভেশন ওইটা মানে ডমিনেট করে, আর হচ্ছে যখন হচ্ছে হাই রিঅ্যাকশন রেট তখন হচ্ছে কনসেন্ট্রেশন ডমিনেট করে। কিন্তু এখানে তো স্পেসিফিক্যালি বলা নাই যেটা হাই রিঅ্যাকশন রেট ছিল। উপরে কিন্তু লেখা আছে মোস্ট কারেক্ট অ্যান্সার, একাধিক কারেক্ট অ্যান্সার থাকতে পারে, কিন্তু তুমি মোস্ট কারেক্ট অ্যান্সারটা বের করো। কারেক্ট অ্যান্সার তো তাহলে স্যার ডিও দিতে পারি, কারণ আমরা যে গ্রাফটা দেখলাম ওখানে হচ্ছে পোলারাইজেশনের সাথে হচ্ছে আইএল এর একটা গ্রাফ ছিল। তো ওইটা হচ্ছে রিডাকশনের যে দুইটা আমরা রিজন পড়লাম, মানে দুইটা হচ্ছে জোন পড়ছি, সেখানের সাথে তুলনা করলে তো আমরা বলতে পারি যে ওই যে পোলারাইজেশনের সাথেও একটা পোলারাইজেশনের ভ্যালু দেখেও আমি বুঝতে পারবো যে আসলে মানে কোনটা ডমিনেট করতেছে। স্যার হুম ওভার পটেনশিয়াল মানে কি টোটাল ওভার পটেনশিয়াল বুঝায়? রিভার্সিবল পটেনশিয়ালটা ওভার পটেনশিয়াল বোঝায়। জি স্যার, তাহলে তো হ্যাঁ। ডি নাম্বার হবে না, আমাদের মনে হয় সি নাম্বারটা সবচেয়ে কারেক্ট, কারণ স্যার বোথ তিন নম্বরে অ্যাক্টিভেশন বোথ ছিল আর কি। বোথ ছিল আর কি, কারণ স্যার আমরা তো জানি না কোনটা, এই জন্য স্যার সি নাম্বার তো মোস্ট আমাদের- দুইটা কারেক্ট। যদি একসাথে এক গ্রাফে আঁকি তখন না হচ্ছে আমরা টোটাল পটেনশিয়াল ধরবো, বাট যখন মানে যেহেতু ক্যাথোডের ক্ষেত্রে দুইটাই হয়, সো এখানে হচ্ছে ওভার পটেনশিয়াল মানে হচ্ছে টোটাল পটেনশিয়াল, মানে ওই অ্যাক্টিভেশন আর হচ্ছে কনসেন্ট্রেশনের দুইটার যোগফল। কিন্তু স্যার ওভার পটেনশিয়ালের মিনিং যতটুকু জানি আপনি যেটা বললেন, কিন্তু যদি টোটাল ওভার পটেনশিয়াল বলা হয় তাহলে তার মানে ওই টোটাল ক্যাথোডের ওভার ক্ষেত্রে ওইটা পটেনশিয়াল বোঝায়। এখানে বলছে, কারণ ক্যাথোডে তো দুই ধরনের হয় এই জন্য। আচ্ছা তোমার দুটো কোশ্চেন নিয়ে তোমরা কনফিউজড, এই দুটো কোশ্চেনে অ্যানসারটা আমি দিয়েছি। হ্যাঁ দিলে হবে না, তোমার উপরে লেখা আছে মোস্ট কারেক্ট অ্যান্সার, স্যার এবং তোমাদেরকে কনসেন্ট্রেশন যখন পোলারাইজেশন ডমিনেটস ওটা দিয়েছি, অনেকে ওটাও দিয়েছে, আবার অনেকে পিসি আর মোস্ট কারেক্ট অ্যান্সার, শোনো আমার কথা শোনো, তোমরা নিজেরাও নিজেদের ভিতরে কনফিউজড, তোমরা এক গ্রুপ বলছো এটা কারেক্ট আর এক গ্রুপ বলছো ওটা কারেক্ট। আমি পড়ানোর সময় তোমার এই এই লাইনটাই কিন্তু আমার স্লাইডে ছিল, যে কনসেন্ট্রেশন পোলারাইজেশন যখন রিডাকশন প্রসেস হয় হুইচ ওয়ান কন্ট্রোলস, এই লাইনটাই কিন্তু ছিল তখন, তোমরা কিন্তু দেখেছো আমার ক্লাস নোটের ভিতরে লেখা ছিল, ওইটাই ইম্পর্টেন্ট। আর এটা নিয়ে আমি কালকে আলোচনা করবো। শর্ত প্রযোজ্য ছিল যে মানে রিঅ্যাকশন রেটের উপর বেস করে, এটাও তো স্যার আপনি বলেছিলেন। সেটা হচ্ছে মাইনর অ্যান্সার হয়, মোস্ট কারেক্ট অ্যান্সার হয় না। স্যার এখানে সি আর ডি কাইন্ড অফ কাছাকাছি লেগেছিল, এই জন্য বি দিয়েছি, এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লেগেছিল বি নাম্বারটা, যেহেতু সি আর ডি অনেকটা কাছাকাছি,
স্যার যখন ক্যাথোডিক রিডাকশনের সময় তোমার কনসেন্ট্রেশন পোলারাইজেশনটা কন্ট্রোল করে, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। স্যার আমরা তো জানি না স্যার এখানে আসলে যে লো রিঅ্যাকশন না হাই রিঅ্যাকশন। আমি তো বলে দেইনি তোমাকে লো রিঅ্যাকশন না হাই রিঅ্যাকশন, তাহলে তুমি কিভাবে তুমি নিজে একটা গেস করে নিচ্ছ যে এটা একটা লো রিঅ্যাকশন না হাই রিঅ্যাকশন? হাউ ডু ইউ গেস? তুমি কি বলছো যে বোর্ডটা হবে লো রিঅ্যাকশনের সমান, তাই তো? না স্যার, কি বলতে যাচ্ছ? বোর্ডটা কখন হবে বলো? স্যার বোর্ড কখন হবে? আমরা তো জানি না যে কোনটা হাই কোনটা লো, এই জন্য স্যার আর কি বোধ দিয়েছি আর কি। তুমি বোধ কখন কারেক্ট হবে? অ্যান্সার মি। কি লো হলেও বোধ কারেক্ট, হাই হলেও বোধ কারেক্ট? বলো। নেভার পার্টিকুলার ওয়ান কেস বোথ উইল বি কারেক্ট, আইদার লো অর আইদার হাই। তাহলে তো স্যার ডি স্যার ডি মনে হচ্ছে স্যার। বলো কোনটা, কোন জায়গায় যারা লো বলছে একটা একটা করে সমাধানে আসো। যারা বলছো যে এই লো এবং হাই এর ব্যাপারটা বলছে তারা বলো। তো আমি তো বলতে নি লো নাকি হাই। স্যার বোথ তো হবে না, কারণ এক টাইমে তো স্যার দুইটা হইতে পারে না। কিন্তু কনসেন্ট্রেশন পোলারাইজেশনটা হবে। এনিওয়ে আমি কোশ্চেনটা আবার পড়বো, ওই তোমাদের 4 আর 14 তো পড়ে আমি বুঝে তারপরে আমি আগামী ক্লাসে অ্যান্সার দিব। অ্যান্সার একাধিক কারেক্ট থাকতে পারে, মোস্ট কারেক্ট তোমাকে অ্যান্সার করতে বলা হয়েছে। অর্থাৎ কনসেন্ট্রেশন পোলারাইজেশন এটা হবে। আর ট্রেটিং আর ক্যাভিটেশন নাকি ওটা আমি দেখবো, আমি দেখে তারপরে কালকে অ্যান্সার দেবো। আজকে টাইম শেষ। ওকে, থ্যাংক ইউ। আর আমাদের 4th ক্লাস টেস্ট হবে ঈদের পরে, লাস্ট উইকে, যে সবটা পড়ানোর পরে। জি স্যার, থ্যাংক ইউ। আমি কালকে আলোচনা করবো এই দুটো কোশ্চেন, আমার মনে থাকবে। আমি কোশ্চেন দুটো দেখবো আগে, তারপরে কালকে আলোচনা করবো।